শিক্ষার্থীরা ইংলিশ রাইটিং স্কিল ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে আছি 13 নম্বর ক্লাসে। এখানে আমরা আজকে এক্সপিরিয়েন্স 5 পড়াশোনা করব। সেখানে এই এক্সপিরিয়েন্সের নাম হচ্ছে এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম, যার অর্থ হচ্ছে সমস্যার সমাধান দেয়া। তো 5.1.1, 5.1.2, 5.2.1 এবং 5.2.2, 5.3.1 এই মোট 5টা অ্যাক্টিভিটির আমরা আজকে উত্তর দেখব। এখন প্রথমে 5.1.1 কি করতে বলছে আমরা দেখি। লুক এট দ্য ইলাস্ট্রেশন বিলো অ্যান্ড ডিসকাস ইন পেয়ার হোয়াট অ্যাপিয়ার্স টু ইউ, দেন শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস। প্রথমে যে ছবিটা আছে এই ছবিটা দেখতে বলেছে, দেখি তারপরে গ্রুপে আলোচনা করে বা জোড়ায় আলোচনা করে সেটার ক্লাসের মধ্যে তোমার থট যেটা সেটা উপস্থাপন করতে বলেছে। তো আমরা আনসারটা দেখি। দেখো প্রথমে হচ্ছে ছবি দেখে কি দেখতে পাচ্ছি, একটা লোক রাস্তা পার হতে যাচ্ছিল, মাঝখানে দেখতে পাচ্ছি দুইটা মানে বেশ দূরত্বে আমরা ধরতে পারি এখানে একটা বড় ফাটল সৃষ্টি হয় এবং এই ফাটল দিয়ে একজন মানুষকে লাফ দিয়ে পার হতে হচ্ছে। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? আচ্ছা হচ্ছে ইট অ্যাপিয়ার্স টু মি এ প্রবলেম সলিউশন এফোর্ট অফ এ পাসার বাই, যে একজন পথিকের একটা সমস্যার সমাধানের একটা প্রসেসটা এই ছবিতে দেখতে পাচ্ছি আমি। সামওয়ান হ্যাজ ফলেন ইন ট্রাবল হোয়াইল পাসিং এ রোড, একজন মানুষ রাস্তা পারার সময় একটা সমস্যা পড়ে গেল। অ্যাজ হি ফেসড এ ল্যান্ড রিপড ইন হিজ ওয়ে হি ফাউন্ড আউট এ সলিউশন, যেহেতু রাস্তা পার হওয়ার সময় সে একটা সমস্যায় পড়লো, কি দেখতে পাচ্ছে ভূমিতে বিশাল ফাটল, অর্থাৎ রাস্তার মধ্যে ফাটল দেখতে পাচ্ছে। তারপর সে একটা সমাধান বের করলো, দ্যাট ইজ জাম্পিং ওভার দ্য রিপ টু ক্রস ইট। তার এই সমস্যাটা কি, সমাধানটা কি, যে সমাধানটা হচ্ছে লাফ দিয়ে এই বড় যে ফাটলটা আছে এটা লাফ দিয়ে পার হয়ে যাবে। আচ্ছা 5.2.1 আসে আমরা এখন। 5.2.1 হচ্ছে নাও রিড রিফার্স থটস অন ডেজ অফ চ্যালেঞ্জেস অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপস। তারপরে হচ্ছে লেটার শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস। রিপার যে থটস অন ডে অফ চ্যালেঞ্জেস, তার একটা চ্যালেঞ্জের দিনে, মানুষের দিনে কিছু কিছু দিন আছে যে দিনগুলোতে মানুষের খুব কষ্টে যায়, খুব মানে মনে কষ্টে বা দুঃখ কষ্টে যায়, খুব কঠিন একটা দিন পার করে। ঠিক এরকম একটা দিন এসেছে রিপার ক্ষেত্রেও। সেই রিপারের ডে অফ চ্যালেঞ্জটা কি আমরা এখন দেখব। তো দেখি এখানে কি করতে বলছে, আমরা তার চ্যালেঞ্জের দিনটা কেমন ছিল সেটা একটু পড়ি। টুডে ইজ মাই এক্সাম ডে, আজকে আমার পরীক্ষার দিন। অ্যান্ড ইট ফিলস লাইক ওয়ান অফ দ্য টাফেস্ট ডেজ অফ মাই লাইফ, আমার জীবনের খুব কঠিন একটা দিনের মধ্যে গেল। ওয়ান অফ দ্য টাফেস্ট মানে হচ্ছে অন্যতম একটা কঠিন দিন। I had high hopes for the exam. পরীক্ষা নিয়ে আমার খুবই আশা ছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল, বাট আনফর্চুনেটলি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আই কুড নট ফিনিশ দ্য এন্টায়ার সিলেবাস ডিউ টু মাই হেলথ প্রবলেমস। কিন্তু আমার স্বাস্থ্য সমস্যার কারণে আমি পুরো সিলেবাসটা শেষ করতে পারিনি, দুর্ভাগ্যবশত। দ্য থিং ইজ, বিষয়টা হচ্ছে মাই মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম হাই ফিভার ফর এ কাপল অফ ডেজ। কয়েকদিন যাবৎ আমার মা খুবই বেশি রকমের জ্বরে ভুগছিল। সো আই কুড নট ব্রিং এ টিফিন, তাই আমি টিফিন নিয়ে আসতে পারিনি স্কুল থেকে, মানে কি বলবো সেটাকে, স্কুল যখন চলছিল তখন আমি টিফিন নিয়ে আসতে পারিনি বাসা থেকে। ব্রড স্ন্যাক্স ফ্রম দ্য রোড সাইড শপ, রাস্তার পাশ থেকে যে আমি একটু স্ন্যাক্স কিনে খেয়েছিলাম। প্রবাবলি দ্যাট কজড ডাইজেশন প্রবলেম, সম্ভবত সেটাতে আমার খুব হজমের সমস্যা হয়। অ্যান্ড আই হ্যাভ বিন ইন সিভিয়ার পেইন ফর দ্য লাস্ট 2 days, এবং গত 2 দিন যাবত আমার পেটে খুবই ব্যথা। ইটস বিন হার্ড টু কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ, আমার পড়াশোনায় আমি একদম মনোযোগ দিতে পারছিলাম না। অন দ্য এক্সাম ডে, পরীক্ষার দিন, আই স্টার্টেড টু গো টু স্কুল ইন স্কর্চিং হিট ওয়েভ, একেবারে প্রচণ্ড গরমের মধ্যে, জলসানো গরম, স্কর্চিং হিট ওয়েভ। দেখো স্কর্চিং হিট ওয়েভ মানে জলসানো গরমের মধ্যে আমি স্কুলে যাচ্ছিলাম, কারণ পরীক্ষা। ইট ওয়াজ বার্নিং আউটসাইড, বাইরে মনে হচ্ছে একদম সব পুড়ে যাচ্ছিল। অ্যান্ড আই ওয়াজ ডেসপারেটলি লুকিং ফর রিক্সা, আমি খুব মনে মনে একদম রিক্সা খোঁজ করতেছিলাম খুব। আনফর্চুনেটলি, কিন্তু দুঃখজনকভাবে নান ওয়ার ইনসাইড, কিন্তু দৃষ্টিসীমার মধ্যে একটা রিক্সাও দেখতে পেলাম না। অ্যান্ড নো শেড নিয়ার বাই টু ওয়েট, এবং আশেপাশে কোথাও শেড নাই যেখানে আমি একটু দাঁড়াতে পারি, বা ছায়া আছে এমন জায়গায় নিয়ে আমি একটু দাঁড়াতে পারি। আই বিগ্যান টু ওয়াক, আমি হাঁটতে শুরু করলাম। থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ নট প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড প্রিজার্ভিং দ্য গ্রিনারি দ্যাট প্রোটেক্টস আস আওয়ার লাইফস। তো আমি মনে মনে বলছিলাম যে গাছ যে লাগাচ্ছে না মানুষ,
একটু সবুজ সব ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে, সেটা কীভাবে আমাদের লাইফকে প্রোটেক্ট করতে পারে বা রক্ষা করতে পারে সেটাই ভাবতেছিলাম। বাই দ্য টাইম আই রিচড স্কুল, যখন আমি স্কুল পৌঁছলাম, দ্য এক্সাম হ্যাড অলরেডি স্টার্টেড, পরীক্ষা এর মধ্যে শুরু হয়ে গেছে। আই ওয়াজ সো স্ট্রেসড দ্যাট, আমি মানসিক এত চাপের মধ্যে আছি যে আই কুড নট আনসার অল দ্য কোশ্চেন, আমি সবগুলো প্রশ্ন উত্তর লিখতে পারিনি। ফিলিং আনস্যাটিসফাইড, আমি খুবই অসন্তুষ্ট হলাম। আই কমপ্লিটেড দ্য এক্সাম অ্যান্ড লেফট দ্য হল, আমি একদম পরীক্ষা শেষ করলাম অসন্তুষ্টির সাথে এবং পরীক্ষা হল থেকে বেরোলাম। হোয়াইল লিভিং, হল থেকে যখন বেরোচ্ছি, আই মিট মাই ফ্রেন্ড, আমি আমার এক বন্ধুর সাথে দেখা হলো। অ্যান্ড টু মাই সারপ্রাইজ, আমি খুব অবাক হলাম, আই নোটিস শি ইন্টেনশনালি অ্যাভয়েড মি, এবং আমি খুবই অবাক হলাম, সে খুব স্বেচ্ছায় আমাকে খুব অ্যাভয়েড করতেছে। আই রিমেম্বার্ড, আমার মনে পড়ে, শি হ্যাড শট মাই হেল্প প্রিভিয়াসলি, আগে সে আমার খুব সাহায্য চেয়েছিল। বাট আই কুড নট অ্যাসিস্ট হার ডিউ টু মাই হেলথ, কিন্তু আমি আমার স্বাস্থ্য যে খারাপ অবস্থা কয়েকদিন যাবত, আমি এই জন্য ওকে সাহায্য করতে পারিনি। হার অ্যাভয়েডেন্স অ্যাডেড টু মাই স্যাডনেস, আমি এমনিতে মন খারাপ, তারপরে সে যে আমাকে অ্যাভয়েড করছে তাতে আমার আরও বেশি দুঃখ লাগতেছে। রিএনফোর্সিং দ্য বিলিভ দ্যাট, এখানে আমার মধ্যে আরেকটা বিশ্বাস হলো কি, লাইফ ইজ নট ইজি, জীবন আসলে এত সহজ না। অ্যান্ড কামস উইথ মেনি প্রবলেমস দ্যাট ডিমান্ড অ্যাটেনশন, লাইফে অনেক সমস্যা আছে যেটা আসলে খুব মনোযোগ দিয়ে দেখা দরকার। প্রশ্নগুলো আছে দেখি তো। হোয়াই ডাজ রিফা বিলিভ লাইফ ইজ নট ইজি, কেন রিফা বিশ্বাস করে যে জীবন সহজ না? আমাদের উত্তরটা হচ্ছে, রিফা ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট আনঅ্যাভয়েডেবল ট্রাবলস অ্যান্ড শি বিলিভস লাইফ ইজ নট ইজি। রিফা বেশ কিছু একদম যেটা অ্যাভয়েড করার মতো না এই ধরনের সমস্যায় পড়ে যাচ্ছে, এবং তার কাছে মনে হচ্ছে জীবনটা আসলে মোটেই সহজ না। হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন আর লাইফ, তোমার কী কী সমস্যা দেখতে পাচ্ছ তুমি মানে তার লাইফে, যেটা আমাদের প্যাসেজে বলেছে সেখানে কী কী দেখতে পাচ্ছ? তা আমরা সমস্যাগুলো লিখছি এখানে। শি কুড নট ফিনিশ দ্য এন্টায়ার সিলেবাস ডিউ টু হার হেলথ প্রবলেমস, তো সে পুরো সিলেবাসটা শেষ করতে পারেনি তার স্বাস্থ্যের কারণে। শি কুড নট ব্রিং এ টিফিন অ্যান্ড ব্রড স্ন্যাক্স ফ্রম দ্য রোড সাইড শপ ডিউ টু হার মাদার্স ইলনেস, তার মায়ের অসুস্থতাজনিত কারণে সে রাস্তার পাশ থেকে মানে স্ন্যাক্স কিনে খেতে হয়েছে, বাসা থেকে টিফিন আনতে পারেনি। শি হ্যাজ বিন ইন সিভিয়ার পেন ফর লাস্ট 2 days, গত 2 দিন যাবৎ সে প্রচণ্ড ব্যথা করছে পেটের মধ্যে। শি স্টার্টেড টু গো টু স্কুল ইন স্কর্চিং হিট ওয়েভ আন্ডার বার্নিং সান, প্রচণ্ড রোদের মধ্যে, জলসনা গরমের মধ্যে তাকে স্কুলে যেতে হচ্ছিল। শি ওয়াজ সো স্ট্রেস দ্যাট, সে এতটাই মানসিক চাপের মধ্যে আছে যে শি কুড নট আনসার অল দ্য কোশ্চেন, সে সবগুলোর প্রশ্নের জবাব দিতে পারেনি, মানে উত্তর লিখতে পারেনি। শি নোটিসড ওয়ান অফ হার ফ্রেন্ডস ইন্টেনশনালি অ্যাভয়েডেড হার, সে দেখতে পারে যে তার এক মানে বন্ধু তাকে খুবই স্বেচ্ছায় তাকে খুব মানে অ্যাভয়েড করতেছে। ওকে, ডু ইউ ফেস প্রবলেম লাইক রিফা? 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, তুমি কি রিফার মধ্যে এরকম কখনো সমস্যার মধ্যে পড়ছো? ইফ সো হোয়াট আর দে, যদি এমন সমস্যার মধ্যে পড়ে থাকো তাহলে সেগুলো কী কী? আনসার হচ্ছে, আই অলসো ফেস প্রবলেমস লাইক ভেরি অফেন লাইক রিফার মধ্যে এরকম সমস্যার মধ্যে আমিও প্রায় সময় পড়ি। দে আর অ্যাজ ফলোস, সমস্যাগুলো হচ্ছে, আই লস্ট কিস অফ আওয়ার হাউস, আমি একবার আমার বাসার চাবি হারিয়ে ফেললাম। মাই লিটল সিস্টার ড্রপড মাই ক্যালকুলেটর ইন দ্য জগ অফ ওয়াটার, আমার ছোটো বোন কী করছে, আমার পড়ার টেবিল থেকে মানে ক্যালকুলেটর নিয়ে পানির জগের মধ্যে ফেলে দিছে। এমন হয় তাই না? দেখো তোমাদের যাদের ছোটো ভাই বোন আছে দেখবে যে পড়তে বসছো ও খুবই ডিস্টার্ব করতেছে, এবং খেলতে খেলতে কখন যে ক্যালকুলেটর নিয়ে অথবা বাসার কারো মোবাইলটা নিয়ে ঝগের মধ্যে বা পানিতে ফেলে দিছে, অত খেয়াল থাকে না। তো এরকম সমস্যা অনেকেরই হতে পারে, তোমাদের হতে পারে, আমাদের হতে পারে। মাই ফাদার ফেল সাডেনলি ইল, আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল, অ্যান্ড আই টুক হিম টু হসপিটাল অ্যান্ড মিসড স্কুল ফর 4 days, আমার বাবা অসুস্থ হয়ে গেল, আমি তাকে হাসপাতাল নিয়ে গেলাম এবং আমি 4 দিন স্কুল মিস করেছি। আই লস্ট 500 টাকা নোট ইন দ্য কিচেন মার্কেট লাস্ট উইক, গত মাসে আমি কাঁচা বাজার করতে গেছিলাম, যে এখানে 500 টাকা হারিয়ে ফেলেছি। তো এখন এইরকম সমস্যা তো রিফের মতো দেখে আমাদেরও সমস্যা আছে, তাই না? হাউ ডু দিস প্রবলেমস এফেক্ট ইউ, ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ফ্রেন্ডস, এই সমস্যাগুলো তোমাকে এবং তোমার পরিবারকে এবং তোমার বন্ধুদেরকে কীভাবে প্রভাবিত করে? তো আমরা আনসার লিখতে যাচ্ছি এমন, দেখো তো, দিস প্রবলেমস এফেক্ট আস মোর সিভিয়ারলি, প্রবলেমগুলো আমাদের খুব সিভিয়ারলি একদম তীব্রভাবে আমাদেরকে এফেক্ট করে। প্রবলেমস বিকাম মোর ডিফিকাল্ট হোয়েন দ্যার ইজ নো অবভিয়াস সলিউশন, মাঝে মধ্যে কোনো সমস্যা আছে কিন্তু কোনো সমাধান বের করা যাচ্ছে না, বা সমাধান পেলে সেটা খুব ভালো সমাধান মনে হয় না। অ্যান্ড স্ট্র্যাটেজিস দ্যাট উই হ্যাভ ট্রাইড ইন দ্য ফার্স্ট ডোন্ট ওয়ার্ক, মাঝে মধ্যে আগে যে এরকম সমস্যার সমাধান করে ফেলছি, এরকম দু একটা সমস্যার সমাধান বের করলে দেখা গেছে এগুলো এখন আর কাজ করতেছে না, মানে এই সমাধানগুলো দিয়ে সমস্যার সমাধান করা যাচ্ছে না নতুন সমস্যাগুলোর। দিস টাইপস অফ প্রবলেমস কজ গ্রেট ডিল অফ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি অ্যান্ড রিকোয়ার নিউ অ্যান্ড ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, এই সমস্যাগুলো কী করে, বড় রকমের মানসিক চাপ
দুশ্চিন্তা তৈরি করে এবং নতুন এবং মানে একেবারে নতুন নতুন স্ট্র্যাটেজির সমস্যা, ঠিক আছে, একেবারে বেশ ঝামেলার সমস্যা দেখা যায়। রিকোয়ার নিউ অ্যান্ড ডিফারেন্ট স্ট্র্যাটেজিস অফ সলিউশন বলতে পারি। মানে এই সমস্যাগুলোতে সলিউশন লাগে হচ্ছে খুবই নতুন ক্যাটাগরির সমস্যার নতুন ক্যাটাগরির সমাধান লাগে। হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম, এই সমস্যাগুলোর সমাধান তুমি কীভাবে করো? অ্যাট ফার্স্ট, প্রথমে আই ফোকাস অন দ্য প্রবলেম ইটসেলফ, প্রথমে আমি প্রথমে আমি যে সমস্যার মধ্যে আমি খুব ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করি, আসলে সমস্যাটা কী হলো, কেন হলো, কীভাবে হলো। দেন আই প্ল্যান এ নাম্বার অফ সলিউশন, তারপরে কীভাবে কাজটা করা যায় আমি এটা একাধিক রকমের মানে সমাধান একটু ভাবার চেষ্টা করি। আই বি স্পেসিফিক টু দ্য প্রবলেম, তারপর সমস্যাটা একদম আমি ক্লিয়ারলি বুঝার চেষ্টা করি অ্যান্ড পসিবল সলিউশন, এবং এর এক্স্যাক্টলি কী সমাধান হতে পারে সেটা ভাবি। ইফ আই ডোন্ট গেট এ পারফেক্ট সলিউশন, যদি আমি একদম নিখুঁত রকমের কোনো সমাধান না পাই, আই চুজ এ সলিউশন দ্যাট বেস্ট মিটস দ্য ক্রাইটেরিয়া, এই যে আমি কয়েকটা সমাধান, এটা কাজটা এইভাবে করা যেতে পারে, ওভাবে করা যেতে পারে, এইভাবে করলে বোধহয় আমরা ভালো সমাধান পাবো, ওভাবে করলে বোধহয় ভালো হয়। এর মধ্যে যেটা সবচেয়ে ভালো আমার কাছে মনে হয় যে আমার ক্রাইটেরিয়াটা পূরণ করছে সেটাকে আমি লিখতে পারি। ওকে, 5.2.1 এখানে কী করতে বলছে? লেটস ফাইন্ড আউট আওয়ার প্রবলেমস অ্যান্ড সলভ দেম। চলো আমরা আমাদের সমস্যাগুলো খুঁজে বের করি এবং সে সমাধান করি। টু ডু দ্যাট, এগুলো করার জন্য ফার্স্ট ফর্ম গ্রুপস অফ 4 to 6, 4 থেকে 6 জনের একটা গ্রুপ করো। ডিসকাস, রাইট অন এ পিস অফ পেপার 2 to 3 অফ ইউর প্রবলেমস দ্যাট নিড টু বি সলভড ইমিডিয়েটলি। যে সমস্যাগুলো তোমাদের কাছে সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে 2 থেকে 3টে সমস্যা এরকম লিখে একটা কাগজের মধ্যে লিখতে, মানে যেগুলো দ্রুত সমাধান করা দরকার সেগুলো নিয়ে তোমরা লিখতে পারো। দেন ড্রপ ইট ইন দ্য সিলেক্টেড বক্স, তারপরে এরকম এই যে একটা বক্স দেখতে পাচ্ছি আমরা, তোমার বই যদি তোমার সামনে থেকে থাকে তুমি দেখো তো এরকম একটা বক্স আছে, দেখো এখানে সমস্যাগুলো লিখে ভিতরে ফেলতে বলছে। Pick one piece of paper from the box and discuss the possible solution to the problems in groups and suggest some solutions. তো বলছে দেখো এই সময় বক্সের মধ্যে যে সমস্যাগুলো তোমরা 2-3টা ফেলছো, এখন এখান থেকে একটা তুলে সেটার সমস্যাটা কেমন, সমাধানটা কেমন সেটা প্ল্যান করে খাতার মধ্যে লিখো। তা আমরা মনে করো 3টে সমস্যা লিখলাম। একটা হচ্ছে ডিপ্রেশন মানে কি? বিষণ্ণতা। এখন দেখা যাচ্ছে তোমার বয়সী বা এই বয়সী টিনেজার যারা আছে বয়স সন্ধি গেলে তাদের মধ্যে খুব বেশি প্রবলেম হচ্ছে ডিপ্রেশনটা। তো আমরা এটা একটা লিখলাম ডিপ্রেশনটা। আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস, আর্থিক মানে সমস্যা নাই এই ধরনের মানুষ আসলে খুব জগতেও নেই। তো আর্থিক প্রবলেমটা একটা সমস্যা সবারই থাকে, তাই না? তারপরে আমরা আরেকটা এটা লিখলাম ফিনান্সিয়াল ক্রাইসিস। তারপরে লিখলাম ড্রাগ অ্যাডিকশন মানে কি? মাদকাসক্তি। তো মাদকাসক্তির যে প্রবলেমটা আছে আমরা সেটা নিয়ে আমরা একটু লিখলাম। তাহলে আমরা মনে করি এখন আমরা এই যে একসাথে মনে করি সবার সামনে এখান থেকে একটা কাগজ তুললাম, তো কাগজের মধ্যে উঠছে কোনটা? কাগজের মধ্যে উঠছে ডিপ্রেশন, তাই তো? আমরা ডিপ্রেশন নিয়ে আমরা ডিপ্রেশনের উত্তর করব। আচ্ছা, তো আমরা ডিপ্রেশনের উত্তর করি। আমি আগে এটা হেডিংটা দিয়ে নিই। আমাদের প্রবলেমটা হচ্ছে উই আর গোয়িং টু ডিল উইথ ডিপ্রেশন। আচ্ছা, ডিপ্রেশন নিয়ে আমরা এখন দেখি। ডিপ্রেশন ইজ এ মুড ডিসঅর্ডার। ডিপ্রেশনটা কি? একটা মুড ডিসঅর্ডার। এই যে মানুষের একটা মুড এখন এই অবস্থা আছে, তখন আরেক অবস্থা। দ্যাট কজেস এ পারসিস্টেন্ট ফিলিং অফ স্যাডনেস অ্যান্ড লস অফ ইন্টারেস্ট। কোনো কাজে দেখা গেছে যে মানে বিষণ্ণতা, মন খারাপ এবং কাজের প্রতি ইন্টারেস্ট চলে গেছে, ইন্টারেস্ট থাকে না। ইট এফেক্টস হাউ সামওয়ান ফিলস, থিংস, বিহেভস অ্যান্ড ক্যান লিড টু ভ্যারাইটি অফ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল প্রবলেমস। এটি আমাদেরকে মানে কীভাবে একজন মানুষ ভাবতেছে, অনুভব করতেছে, আচরণ করতেছে সেটাকে বোঝায় এবং সেটা প্রভাবিত করে অ্যান্ড লিড টু ভ্যারাইটি অফ ইমোশনাল ফিজিক্যাল প্রবলেম, এবং বিভিন্ন রকমের আবেগিক এবং শারীরিক সমস্যার দিকে নিয়ে যায়। ওয়ান মে হ্যাভ ট্রাবল ডুইং নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিস। একজন মানুষের দেখা গেছে দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে সেগুলোতে কী করে? ট্রাবল তৈরি করে। সেটা সামওয়ান মে ফিল অ্যাজ ইফ লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। সামওয়ান মে ফিল, একজন মানুষ অনুভব করতে পারে অ্যাজ ইফ লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং, মাঝে মাঝে মনে যে জীবনটা আসলে রাইখে লাভ নেই, যে মানে ডিপ্রেশনে পড়লে যেমনটা হয় আর কি। ডিপ্রেশন খুবই খারাপ জিনিস, আস্তে আস্তে মানুষকে ধ্বংস করে ফেলে। দ্য কজেস অফ ডিপ্রেশন আর মাল্টিফেরিয়াস। তো আসলে এই ডিপ্রেশনের তো অনেক বহুবিধ কারণ আছে। সাম অফ দেম হ্যাভ বিন গিভেন হিয়ার। এখানে কিছু দেয়া আছে
There may be a chemical imbalance in parts of brain that manage mood, thoughts, sleep, appetite and behavior in people who have depression. আসলে অনেকের ব্রেনেরই এটা এক ধরনের কেমিক্যাল বা হরমোনের একটা ইমব্যালেন্স হয়, যে কারণে মানুষের মধ্যে এরকম মুড সুইং হয় খুব বেশি, চিন্তার ক্ষেত্রে কেমন জটিল চিন্তা করে, মানে অপ্রয়োজনীয়, তারপর এটা ঘুম নষ্ট করে, খাবার রুচি নষ্ট হয়, আচরণটা খিটখিটে হয়ে যায়। এটা ব্রেনে অনেক সময় এমনটা থেকে থাকে জন্মগতভাবে। ইউ আর অ্যাট হায়ার রিস্ক ফর ডেভেলপিং ডিপ্রেশন ইফ ইউ হ্যাভ এ ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন অর অ্যানাদার মুড ডিসঅর্ডার। ঠিক আছে, যদি বলা হচ্ছে যে তোমার ক্ষেত্রে হতে পারে, যেটা হচ্ছে যদি পরিবারের মধ্যে কি থাকে, কারোর এরকম ফ্যামিলি হিস্ট্রি থাকে বিষণ্ণতার, বাবা আছে অথবা মায়ের আছে, অথবা এরকম কারো কেউ খুবই বিষণ্ণতায় ভোগার অভ্যাস আছে, তাহলে তোমার এটা এই ধরনের মুড ডিসঅর্ডার হতে পারে জেনেটিক কারণে। সাম ইভেন্টস ইফেক্টস দ্য ওয়ে অফ আওয়ার বডি রিয়াক্টস টু ফিয়ার অ্যান্ড স্ট্রেসফুল সিচুয়েশনস। এবং কিছু কিছু ইভেন্টস আছে, ঘটনা আছে যেটা আমাদেরকে খুবই স্ট্রেসফুল করে ফেলে লাইফে। ঠিক আছে, সার্টেন কন্ডিশন মে ফুট অ্যাট হায়ার রিস্ক সাচ এস ক্রনিক ইলনেস, ইনসমনিয়া, ক্রনিক পেইন, পার্কিনসন্স ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক অ্যান্ড ক্যান্সার। আর কিছু রোগের কারণেও তোমার এই আমরা যেটা কতগুলো রোগের কথা বললাম সেগুলোর কারণে। ইনসমনিয়া হচ্ছে কি, মানে নিদ্রাহীনতা, ঘুম আসে না। ক্রনিক পেইন কোনটা? ক্রনিক পেইন হচ্ছে তোমার লাগাতার ব্যথা। তো বিভিন্ন কারণে এরকম বিষণ্ণতা তৈরি হয় মানুষের মধ্যে। ঠিক আছে, যে লেখাটা বেশ বড়, আর আমাদের ক্লাসটা মোটামুটি বেশ অনেকগুলো টপিক আমাদের। তো এটা আমি এখানে লিখেছি, তুমি যদি পড়লে পুরোটাই বুঝতে পারবে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা তাহলে কমেন্ট করে জানালে আমি সেটা বাংলা অনুবাদ করে দেব। প্রথমে খেয়াল করে দেখো, এখানে আমি আগের জিনিসটা তোমাকে বুঝাই। যখন এরকম প্রবলেমের সলিউশন দিতে হয়, দেখো এই অংশটুকু হচ্ছে প্রথম যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এই ইন্ট্রোডাকশনের পরে আমি কারণ দেখিয়েছি, কজ। এটা 4টা প্যারাগ্রাফ, কারণের একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, তো কারণের একটা প্যারাগ্রাফ, কারণের প্যারাগ্রাফের পরে এটা একটু বড়, অনেকগুলো কারণে হয়ে থাকে মানুষের। সেই আমি প্রত্যেকটা কারণে এখানে তুলে আনার চেষ্টা করেছি, বিষণ্ণতা কী কী কারণে হয়। তারপরে দেখো তোমাকে অবশ্য আমরা এখানে একটা সলিউশনও দেখিয়েছি, আমি দেখতে পাচ্ছি, দেখি দ্য ফাস্টেস্ট ওয়ে পিপল মে রিলিভ ডিপ্রেশন সিমটম থ্রু থেরাপি। আচ্ছা, এ দেখো এই অংশটুকু, পিপল মে এবল টু রিলিভ ডিপ্রেশন অ্যান্ড সিমটমস, এই অংশটুকু সলিউশন। প্রথমে আমরা কি দেখালাম? প্রথমে দেখাচ্ছি ইন্ট্রোডাকশন, তারপরে দেখলাম যে এই প্যারাটাতে আমরা দেখাচ্ছি হচ্ছে এটা প্রবলেমটা, কারণটা, এখন দেখাচ্ছি এখানে সলিউশনটা। ঠিক আছে, তারপরে এই অংশটুকু হচ্ছে ডিপ্রেশন নিয়ে যে প্যারাগ্রাফটা আমরা লিখলাম, বা এটা এসে লিখলাম, আসলে এক্স্যাক্টলি আমরা এসে লিখেছি, এসে লিখতে তো মানা করেন, তাই না? এখানে তো নির্দিষ্ট করে বলেনি যে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে, তাই একাধিক প্যারাতে আমরা এই ডিপ্রেশন নিয়ে এই অ্যাসেটা লিখেছি, মানে সমস্যার সমাধানটা। তাহলে এখানে 3টা অংশ খুব ভালো করে বোঝো। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন আছে, মাঝখানে হচ্ছে সমস্যা, তারপরে হচ্ছে সমাধান, তারপরে এই অংশটুকু সমাধান, এরপরে শেষ যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, তুমি এটা পড়লে বুঝতে পারবে। আচ্ছা, এটা আমি অনুবাদ করে দিচ্ছি না, আই হোপ তুমি বুঝতে পারবে। যেটা না বুঝো তাহলে কমেন্ট করে জানাতে পারো, আই উইল গিভ সলিউশন, আই মিন ট্রান্সলেশন অফ দ্যাট পার্টিকুলার লাইন। আচ্ছা, 5.2.2-তে আসো। এখানে কী করতে বলছে আমাদেরকে? Reflect on every steps you have followed in doing activity 5.2.1 and tick the steps you have, মানে সমস্যার সমাধান করতে আমাদের কি কি করতে হয়, কোন কোন ধাপগুলোতে যেতে হয়, সেই ধাপগুলো আমরা গেছি কিনা, এটাকে আমাদেরকে এখন বুঝাতে মানে লিখতে বলছে, ইয়েস অথবা নোতে। আইডেন্টিফাই দ্য প্রবলেম, সমস্যা শনাক্ত করতে পেরেছি আমরা, ইয়েস পেরেছি। ফাইন্ড আউট দ্য রিজনস কজিং দ্য প্রবলেম, যে কারণে সমস্যাটা হচ্ছে সেই কারণটা খুঁজে পেয়েছি, ইয়েস পেয়েছি। আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দ্য প্রবলেম, এটার সমাধান করার যে প্রয়োজনীয়তা সেটা পেয়েছি, হ্যাঁ পেয়েছি। ফাইন্ড আউট সাম পসিবল সলিউশন ফার্স্ট, কিছু সমাধান বের করতে বলছে প্রথমে, তাও করেছি। দেন আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশন টু দ্য পার্টিকুলার প্রবলেম, আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশন, কিছু ফলপ্রসূ যে সমাধান সেটার কিছু নির্দিষ্ট মানে টু দ্য সেটার সমাধানগুলো বের করতে পেরেছি কিনা আমরা, হ্যাঁ পেরেছি, আমরা বেশ কিছু সমাধান ওখানে দেখিয়েছি। কনসিডার দ্যাট দ্য সাজেস্টেড সলিউশন আর রিয়েলিস্টিক অ্যান্ড ইমপ্লিমেন্টেবল, তারপর আমরা যে সমাধানগুলো দেখিয়েছি মানে বিষণ্ণতা বা ডিপ্রেশনের, সেগুলো বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য
কিছু সমাধান দেখিয়েছি কিনা? হ্যাঁ, দেখিয়েছি। থিঙ্ক অ্যাবাউট দ্য ডিউরেশন অফ টাইম ইট উইল টেক টু সলভ দ্য প্রবলেম। এই সমস্যার সমাধান করতে কিছু নির্দিষ্ট সময় লাগে, সেটাকে আমরা দেখিয়েছি। হ্যাঁ, দেখিয়েছি। কনসিডার হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড। তারপর এই সমস্যাটার যখন সমাধান দেওয়া হবে এটা আসলে কেমন দেখাবে, হাউ ইট উড লুক লাইক, এটা দেখতে আসলে কেমন দেখাবে, সেটা কি আমরা বাস্তবায়ন করার পরে সেটা কি আমরা এখানে আলোচনা করছি? হ্যাঁ, সেটা করা হয়েছে। তো আমরা এগুলো সবগুলোতে আমরা ইয়েস দিয়ে দিলাম। ওকে, এখন আসো, এখন আমাদের কাজটা হচ্ছে মূলত 5.3.1-এ 5.3.1 কী করতে বলছে দেখো তো। রিড দ্য ফলোইং নোট ইন দ্য বক্স। এই যে বক্সে যে নোটগুলো দেওয়া আছে সেটা পড়তে বলেছে। দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট। এখানে একটা এই প্রবলেম সলিউশন বা সমস্যা সমাধানের টেক্সট যেটা, বা সমস্যার সমাধান করার যে রচনা হোক আর প্যারাগ্রাফ হোক, সেটা লেখার টেকনিকটা কি সেটা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। লেখাটা মূল অংশটুকু আমরা হাইলাইট করে রেখেছি, মানে ভিন্ন কালিতে, আই হোপ তুমি দেখতে পাচ্ছ। সেটা আমরা মানে জোর দিয়ে পড়বো, বাকিটা আমরা দ্রুত পড়ে যাব। মূল অংশটা, চুম্বক অংশটা পড়বো যেন আমাদের কাজটা আমরা দ্রুত বুঝতে পারি। দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট। প্রবলেম সলিউশন টেক্সট ইজ এ পপুলার ফর্ম অফ রাইটিং। এটা একটা জনপ্রিয় লেখার সিস্টেম, লেখার ধরন। হিয়ার রাইটার্স ফার্স্ট ডেসক্রাইব অর ডিসকাস আ প্রবলেম অর কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট ইট অ্যান্ড ফাইনালি সাজেস্ট সলিউশনস। এখানে একজন লেখক কী করে, এটা সমস্যাটাকে বর্ণনা করে এবং আলোচনা করে। কনভিন্স দ্য রিডার, এবং একজন পাঠককে কনভিন্স করে কী করতে, টু কেয়ার অ্যাবাউট ইট, অ্যান্ড মানে এই বিষয়ে কেয়ার করতে, অ্যান্ড ফাইনালি সাজেস্ট সলিউশন, এবং তারপরে সমাধান দেয়। আচ্ছা, ইন দিস টাইপ অফ রাইটিং, এই ধরনের লেখাতে দ্য ফোকাস ইজ ইকুয়ালি অন বোথ প্রবলেম অ্যান্ড দ্য সলিউশন। এই ধরনের লেখাতে মোটামুটি জোর দেওয়া হয় সমস্যা এবং সমাধান দু জায়গাতেই। দ্য স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন টেক্সট। এই প্রবলেম সলিউশন টেক্সটে কীভাবে লেখে মনে আছে আমরা একটু আগে যে ডিপ্রেশন নিয়ে একটা সমস্যা নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, সেখানে আমি বলেছি আমরা কি রেখেছি, একটা ইন্ট্রোডাকশন রেখেছি, তারপর একটা প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে কজ রেখেছি এই সমস্যাটার, দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা একটা সলিউশন দেখিয়েছি, তারপরে কনক্লুশন। তাই তো আমরা একটু আগে যেটা যেভাবে এই ঠিক এই সিস্টেমটা মেনেই আমরা উপরে লিখেছি। আচ্ছা দেখো তো, এই প্রবলেম সলিউশন টেক্সটে কী কী লাগে। প্রথমে একটা ভূমিকা লাগবে, সেখানে প্রেজ দ্য গিভেন প্রবলেম, যে সমস্যাটা সম্পর্কে এক দু লাইন লিখতে হবে। রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন, ওখানে একটা কারণ লেখা যেতে পারে এবং একটা সমাধান দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ। এখানে বডি প্যারাগ্রাফ ওয়ানে কী দেখাতে হবে, একটা টপিক সেন্টেন্স লাগবে। সেই টপিক সেন্টেন্সের মধ্যে কী থাকবে, যে এই টপিক সেন্টেন্সের মধ্যে একটা কারণ থাকবে সমস্যাটার, এক্সপ্লেন দ্য কজেস অফ দ্য প্রবলেম, এবং এই সমাধানটা যে এক্সপ্লেন দ্য কজেস অফ দ্য প্রবলেম, এই সমস্যার কারণটা ব্যাখ্যা করতে বলছে, গিভ অ্যান এক্সাম্পল, তারপর একটা উদাহরণ দিতে বলেছে। ঠিক আছে, একইভাবে সলিউশনের জন্য যে প্যারাগ্রাফটা লিখবে সেখানেও একই অবস্থা, তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে, তারপরে ওখানে সলিউশন দেখায় সলিউশনটা ব্যাখ্যা করতে হবে, তারপরে একটা উদাহরণ দিতে হবে। ঠিক আছে, তারপরে কনক্লুশনে কী করতে হবে, সামারাইজ দ্য কি পয়েন্ট। এখানে কি পয়েন্টটা মানে মূল পয়েন্টগুলোকে আবার কনক্লুশনে এনে আলোচনা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। এখানে বলছে যে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং লেটস রাইট এ প্রবলেম সলিউশন ইজি ফলোইং দিস 4 স্টেপস। এখানে 4টা ধাপ দেখিয়েছে আমাদেরকে। দেখো তো, অ্যানালাইজ দ্য কোশ্চেন। প্রথমে যে প্রশ্নটা দেয়া হবে সমস্যা সমাধান, সেটাকে অ্যানালাইজ করতে বলছে, অর্থাৎ বিশ্লেষণ করতে বলেছে। তো অ্যানালাইজ করে কী করতে হবে, আইডেন্টিফাই দ্য টপিক ওয়ার্ড। এখানে এই প্রশ্নের মধ্যে টপিক ওয়ার্ডটা কী আছে, মানে মূল শব্দটা কী, আদার কিওয়ার্ড, এর সাথে অন্য যে যুক্ত যে কিওয়ার্ডগুলো সেগুলো কি আছে। ফাইনালি দ্য ইনস্ট্রাকশন ওয়ার্ড, তারপরে যে ইনস্ট্রাকশন অর্থাৎ যে নির্দেশনামূলক যে শব্দগুলো আছে সেগুলো দেখতে বলছে। আচ্ছা, এখানে খেয়াল করো তো, আমাদেরকে একটা ওরা সেন্টেন্স দিয়েছে, কয়েকটা সেন্টেন্স দিয়েছে যেটা নিয়ে আমাদেরকে লিখতে হবে। সেটা কি দেখো তো, স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলছে, স্কুলে উপস্থিত থাকাতে আগ্রহ হারিয়ে ফেলছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর, তোমার ধারণা কি, কেন, এর কারণগুলো কি। হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট, তুমি এখানে কি সমাধান দিতে পারো বা কি সমাধান দেখাতে পারো। টপিক্স ওয়ার্ডে আসো। টপিক্স ওয়ার্ডটা হচ্ছে এখানে লুজিং ইন্টারেস্ট,
মানে আগ্রহ হারিয়ে ফেলছে। আদার কিওয়ার্ড, অন্য কিওয়ার্ডগুলো কি আছে? আর আদার কিওয়ার্ড হচ্ছে এখানে কিওয়ার্ড একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে অ্যাটেন্ডিং স্কুল, অর্থাৎ স্টুডেন্টরা অ্যাটেন্ডিং স্কুলে অ্যাটেন্ড করতে আগ্রহ হারিয়ে ফেলছে। তাহলে আমরা টপিক দেখলাম আর একটা আদার কিওয়ার্ড দেখলাম। এখন আসো তো আমাদের কী করতে হবে? জেনারেট আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়া জেনারেট করতে হয় কীভাবে? আইডিয়া জেনারেট করতে আমাদের কী করতে দেখো, বাই সিম্পলি আস্কিং আওয়ারসেলফ দ্য কজ অফ দ্য প্রবলেম। এই সমস্যার কারণটা কি সেটা খুঁজে বের করতে বলছে। তো কারণটা কি সেটা আমরা খুঁজে বের করবো। এখন দেখো, তারপরে এরপরে খুঁজে বের করার পরে আরেকটা কাজ করতে বলছে, সেটা হচ্ছে এখানে সমাধান দেখাতে বলছে, তাই তো? দেখো আমরা এই আমাদের এখানে একটা চক দেখতে পাচ্ছি আমরা। এক পাশে আছে কজ অফ লুজিং ইন্টারেস্ট, আগ্রহ হারিয়ে ফেলার কারণ, আর এক পাশে আছে সমাধান। আচ্ছা, তো এখানে কারণটা কি? প্রথম কারণ দেখছি লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। আমাদের দেশে স্টুডেন্টরা কেন স্কুলে ক্লাস করার আগ্রহ হারিয়ে ফেলে? দেখা গেছে একটা ক্লাসে অনেক পরিমাণের স্টুডেন্ট, প্রচুর পরিমাণের স্টুডেন্ট, টিচার আছে একজন। তো এটা হচ্ছে লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও, বা শিক্ষক এবং ছাত্রের যে অনুপাতটা সেটা একদম কম। তো এটা সমাধানটা কি? ইনক্রিজিং স্টুডেন্টস পার্টিসিপেশন ইন দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস বাই ইউজিং পেয়ার অ্যান্ড গ্রুপ ওয়ার্ক। এখানে বেশি বেশি করে দলীয় কাজ, বেশি বেশি করে যদি আমাদেরকে আমরা এখানে পেয়ার ওয়ার্ক করতে পারি বা গ্রুপ ওয়ার্ক করতে পারি, তাহলে আমাদের জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে মানে অনেক বেশি যে স্টুডেন্ট আছে সেই এটা আমাদের কম প্রভাব ফেলবে। আচ্ছা, তারপর হচ্ছে লং আওয়ার ক্লাসের দীর্ঘ সময় ধরে ক্লাস হতে থাকে সেই কারণে। তো এখানে কি করতে বলছে? অ্যারেঞ্জিং কো-কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক গেমস, ড্রয়িং অ্যান্ড রিসাইটেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি বেশি পরিমাণে গেম ক্লাস দেওয়া যায়, ড্রয়িং ক্লাস, আবৃত্তি ক্লাস এবং অন্যান্য এরকম বিতর্ক মতো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে স্টুডেন্টরা দীর্ঘ সময় ধরে ক্লাস করার বিষয়ে তাদের আগ্রহ হারিয়ে ফেলবে না। ফিয়ার অফ ফেলিওর একটা ভীতি থাকে, কখন ফেল করে, কোন সাবজেক্টে ফেল করে, এই ভয়ে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে চায় না। মোটিভেটিং স্টুডেন্টস টু অ্যাকসেপ্ট ফেলিওর ইন পজিটিভ ওয়ে। ফেল করবে কিন্তু সেটা পজিটিভ ওয়েতে কাউকে মোটিভেট করার জন্য বলা হচ্ছে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখতে পেলাম কি এখানে কি করতে বলছে? সমস্যাটা অ্যানালাইজ করতে বলছে, তাই না? অ্যানালাইজ করতে বলছে, তারপরে জেনারেট আইডিয়া জেনারেট করতে বলছে, আমরা করলাম। এখন হচ্ছে আইডেন্টিফাই ভোকাবুলারি। এখানে আমরা ভোকাবুলারিতে কি আইডেন্টিফাই করবো? দেখো তো, ল্যাক অফ মোটিভেশন, আগ্রহ হারিয়ে ফেলছে। আনসাকসেসফুল হচ্ছে, মানে সেখানে অসফল হচ্ছে। অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটিস, আর হচ্ছে এখানে অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটিস বা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আনা যায় যাতে করে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। তাহলে এই কয়টা জিনিস দিয়ে আমরা আমাদের লেখাতে ডেভেলপ করতে পারবো। ওকে, এখন ইন্ট্রোডাকশন। দেখো তোমার কাছে যদি বইটা থেকে থাকে, বইটাতে ওরা বলে যে কিছু কাজ করে দিয়েছে, আমরা সেটা দেখব। দ্য ইন্ট্রোডাকশন কি বলেছে খেয়াল করে দেখো। ইন্ট্রোডাকশনে বলছে যে ওয়ান অফ দ্য প্রবলেমস ফেসিং আওয়ার স্কুল ইজ দ্যাট স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। দ্য মেন রিজন ফর দিস ইজ দ্য লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। এই যে টিচার স্টুডেন্ট রেশিওটা, এটা হচ্ছে এই কারণে মূলত আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এটা মানে মানে ঠিক পড়াশোনার প্রতি না, ক্লাসে যে উপস্থিত থেকে ক্লাস করার তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। অর্থাৎ শিক্ষকের অনুপাত ছাত্রের অনুপাতের সাথে ছাত্রের শিক্ষকের যে সংখ্যাটা হওয়া উচিত সেটা এমন হয় না। ইন এ ক্লাস অন অ্যাভারেজ দেয়ার আর 60 to 80 স্টুডেন্টস। ক্লাসের মধ্যে প্রায় দেখা যাচ্ছে 60 থেকে 80 জন ছাত্রছাত্রী থাকে। সো ইটস নট পসিবল ফর এ টিচার টু গিভ অ্যাটেনশন অ্যান্ড লিসেন টু অল of their problems in the class and possible solution to engage students in the classroom activities by using pair or group works. বড় ক্লাস, অনেক স্টুডেন্ট, এখানে টিচারের পক্ষে সবার জন্য প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হয় না, সবার কথা শোনার মানে ধৈর্য হয় না, সবার মানে যে এখানে একটু কার কী সমস্যা সেটা জিজ্ঞেস করবে, তাকে সেই সমাধান দিবে, বিভিন্ন কাজের মধ্যে তাকে এঙ্গেজ করবে, সেটা সুযোগ হয় না। ঠিক আছে, তারপর আছে টু এঙ্গেজ স্টুডেন্টস ইন ক্লাসরুম অ্যাক্টিভিটিস বাই ইউজিং ফেয়ার গ্রুপ ওয়ার্ক। তো সবাইকে তো এত বড় ক্লাসে গ্রুপ আর পেয়ার করলেও কিন্তু মানে কাভার করা সবাইকে সম্ভব না। নাও ইটস টাইম টু রাইট মেইন বডি প্যারাগ্রাফ 1। আমরা এখন ইন্ট্রোডাকশন দেখলাম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের যে প্রবলেমটা হচ্ছে স্টুডেন্টরা কেন ক্লাস করতে চায় না সেটার ইন্ট্রোডাকশন দেখলাম। এখন মেইন বডি প্যারাগ্রাফ 1 দেখব, কজটা। আচ্ছা,
এখানে কজটা কি, কজের মধ্যে প্রথমে সবার আগে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। টপিক সেন্টেন্সটা কি, একদম মূল যে বাক্যটাকে আমরা ডেভেলপ করব, যে কথাটাকে আমরা ডেভেলপ করব সেটা। ওয়ান অফ দ্য মেইন কজেস অফ লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল ইজ দ্য লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। এখানে শিক্ষক শিক্ষার্থী যে একটা অনুপাত থাকা দরকার সেটা একদম অতি নিম্নমানের, সেই কারণে মানে সংখ্যায় অল্প, সেই কারণে স্টুডেন্টরা ক্লাসে গিয়ে পড়তে পারে না, মনোযোগ দিতে পারে না, হুইসুই গ্যাদারিংয়ের মধ্যে কীভাবে পড়াশোনা করবে, সেই কারণে তারা মানে পড়াশোনাতে আগ্রহী হলে এটা হচ্ছে টপিক সেন্টেন্স। এখন আমরা এটাকে ডেভেলপ করব। আচ্ছা, বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি, বাংলাদেশ একটি জনবহুল দেশ। উই গেট এ রিফ্লেকশন অফ ইট ইন আওয়ার ক্লাসরুম, এবং ক্লাসের মধ্যে আমরা এর প্রতিছবি দেখতে পাই। জনবহুল দেশ, ক্লাসও জনবহুল। ইন এ ক্লাসরুম, একটা ক্লাসের মধ্যে দেয়ার আর 60 to 80 স্টুডেন্ট অন অ্যাভারেজ, 60 থেকে 80 জন স্টুডেন্ট থাকে ক্লাসের মধ্যে। ফর এ টিচার, একজন শিক্ষকের পক্ষে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু লিসেন টু এভরিওয়ানস প্রবলেম, সবার সমস্যা কে কী বোঝে না সবারটাকেই শোনা সম্ভব এত 60-70 জন 80 জন স্টুডেন্টের ক্লাসের মধ্যে কীভাবে শুনবে। বিসাইড ইট ইজ নোন দ্যাট, তারপরে আরও দেখা গেল কি এভরি স্টুডেন্ট ইজ ইউনিক অ্যান্ড সো আর দেয়ার প্রবলেম, প্রত্যেকটা মানুষের তো অনন্য ভিন্ন, তাহলে তাদের সমস্যাটা তো আলাদা। অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস বিকাম ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ডোন্ট গেট দ্য মোটিভেশন টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি। এতে করে হয় কি, যে স্টুডেন্টরা আছে তারা খুব হতাশ হয়ে যায়, তারা মানে পড়ার মনোযোগ দেয় না, মোটিভেশন হারিয়ে ফেলে যে স্কুলে নিয়মিত যাবে না, এই টাইপের আর কি সমস্যা। মানুষের এক একজনের এক এক রকম, কিন্তু এই যে সমাধানটা সে পাচ্ছে না। সো লেটস অ্যান এক্সাম্পল অফ সাপোর্ট আওয়ার কজ। তো প্রথমে এবার আমরা একটা যে কারণটা লিখছি উপরে, এটার একটা উদাহরণ দিতে হবে। উই হ্যাভ এ লার্জ ক্লাস অফ 70, আমাদের 70 জনের একটা ক্লাস আছে। এভরিডে আই কাম টু স্কুল আর্লিয়ার টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ, প্রত্যেকদিন এই যে একজন ছাত্রের এটা তার বক্তব্যটা দেওয়া হলো এখানে, আমি প্রথম বেঞ্চে বসার জন্য আসি, কারণ ফ্রম দ্য ব্যাক, পিছন থেকে আই ক্যানট লিসেন টু মাই টিচার্স ক্লিয়ারলি, স্যারের কথা পিছন থেকে শোনা যায় না। বিশেষ করে অনেক শহরেও অনেক স্কুল আছে, এরকম গ্রামে বেশিরভাগ সময় যে বিশাল লম্বা ক্লাসরুম, সামনে একজন টিচার চিল্লিয়ে চিল্লিয়ে ক্লাস নিচ্ছে, কিন্তু মানুষ এত বেশি, সবাই ক্লাসের মধ্যে কথা বলতে থাকে, অমনোযোগী থাকে, কারো কথা কেউ শুনতে পায় না। When I sit in the back, যখন আমি পেছনে বসি, sometimes I request teachers to be little louder and sometimes my teacher comes close to me to help me with understanding. তখন হয় কি, কখনো কখনো আমার টিচাররা জোরে কথা বলেন, কখনো কখনো আমি টিচারদের মানে আমার টিচারদের কাছে এসে আমাদেরকে হেল্প করার চেষ্টা করেন বুঝে যেতে। বাট উই আর 70, কিন্তু আমি 70 জন ক্লাসের মধ্যে, অ্যান্ড ওয়ান টিচার ক্যান নট হেল্প এভরিওয়ান, একজন স্যার সবাইকে সাহায্য করতে পারে না, পড়াতে পারে না, উইথ দেয়ার ডাইভার্স প্রবলেমস। এখন একজনের এক এক সমস্যা, এত মানুষ কেমনে কি সমাধান দিবে। ইটস এ হিউজ প্রবলেম দ্যাট নিডস টু বি সলভ, এটা অনেক বড় একটা সমস্যা যেটা সমাধান করা দরকার। সো উই হ্যাভ completed writing all 3 parts of our main paragraph, body paragraph. Now let's have a look at the finished paragraph. এই যে উপরে আমরা 3টা কথা অংশ পড়েছি, মনে আছে ইন্ট্রোডাকশন পড়েছি, একটা তারপরে বডি প্যারাগ্রাফ 1 পড়েছি, কারণ দেখিয়েছি, ঠিক আছে, তারপর একটা সাথে একটা উদাহরণ দিয়েছি, আমাদের এই কারণের পক্ষে একটা উদাহরণ দিয়েছি। তো পুরোটাকে একসাথে লিখলে কেমন দেখায়, এইটা হচ্ছে এরকম যে দেখতে পাচ্ছ পুরোটা যখন এভাবে লেখা হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে একটা ছবি দিয়েছি। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ 2 যেটা, অর্থাৎ যেখানে সলিউশন দেখাতে হবে, অর্থাৎ আমরা এর আগের বার কারণ উল্লেখ করেছি, এখন এই প্যারাগ্রাফে আমাদেরকে সলিউশন উল্লেখ করতে হবে। তো একই সিস্টেমটা এখানে প্রথমে কি করতে হবে, একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। টপিক সেন্টেন্সটা অবশ্যই সলিউশন ভিত্তিক, অর্থাৎ একটা সমাধান দিতে হবে। এখানে সমাধানটা কি বিষয়ে দিচ্ছি আমরা, যে আগে আমরা বলেছিলাম যে এখানে একটা ক্লাসের মধ্যে কেন স্টুডেন্টরা মানে মনোযোগ দিচ্ছে না, ক্লাসে কেন স্টুডেন্টরা আসছে না, কারণটা কি, সমাধানটা কি, এখন আমরা সেই সমাধানের অংশে আসি। তাহলে প্রথম টপিক সেন্টেন্সটা হচ্ছে এরকম: মেনটেনিং পেয়ার অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, লজিক্যাল স্টুডেন্ট অ্যান্ড টিচার রেশিও and infrastructural development work as the key element in delivering better learning environment and a higher education quality. আচ্ছা, এখানে মানে আমরা সমাধানটা কি দেখাচ্ছি, একটা সমাধান হচ্ছে যেহেতু বড় ক্লাসরুম আছে সেখানে মেনটেনিং পেয়ার অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, বেশি বেশি করে দলীয় কাজ এবং জোড়ায় কাজ দিয়ে স্টুডেন্টদেরকে ব্যস্ত রাখা, লজিক্যাল স্টুডেন্ট টিচার রেশিও,
এখানে অবশ্যই একটা যৌক্তিক পরিমাণে ছাত্র শিক্ষক অনুপাতটা হতে হবে। অবশ্যই বেশি সংখ্যক স্টুডেন্টের জন্য একজন মানে শিক্ষককে ওখানে অ্যাসাইন করাটা অনেক কঠিন একটা কাজ, এবং ওদের আসলে তখন কিছু শেখানো যায় না। অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ওয়ার্ক, এবং অবকাঠামোগত কিছু বিষয় আছে যেটা উন্নয়ন করা দরকার। ভালো ক্লাসরুম নেই, তারপরে সেখানে যে একাধিক ক্লাসরুম যদি থাকে তাহলে শিফট করে হয়তো ক্লাস নেওয়া যায়। তো এই বিষয়গুলো আমরা সমাধান হিসেবে দেখাচ্ছি এখানে। ওয়ার্ক অ্যাজ দ্য কি এলিমেন্টস, এগুলো একেবারে কি এলিমেন্টস হিসেবে, অর্থাৎ মানে মূল যে উপাদান হিসেবে কাজ করে কিসের ক্ষেত্রে? ইন ডেলিভারিং এ বেটার লার্নিং এনভায়রনমেন্ট, একটা ভালো একটা শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে, অ্যান্ড হায়ার এডুকেশন কোয়ালিটি, এবং ভালো মানসম্মত শিক্ষার অবস্থা তারা তৈরি করতে পারে। অ্যান্ড অ্যাড সেন্টেন্সেস টু এক্সপ্লেন ইউর আইডিয়া, এখন আমাদেরকে এখানে কিছু সেন্টেন্স দিতে হবে যেটা আমাদের আইডিয়াটাকে, আমরা এখন যে মানে টপিক সেন্টেন্স বলেছি সেটাকে কীভাবে ইলাবোরেট করবে। তো আমরা বলি এখানে দেখো তো, ওয়ার্কিং উইথ others in pair and groups gives students the opportunity to interact and learn from one another even in big class। মানে যদি জোড়াই কাজ, দলীয় কাজটা ক্লাসের মধ্যে পরিচালনা করা যায় তাহলে শিক্ষার্থীদের বেশ কিছু মানে যদিও অনেক বড় ক্লাস হয় তাহলে তারা একজন আরেকজনের কাছ থেকে জিনিস শিখতে পারবে। ইট অলসো এনকারেজেস কোঅপারেশন হুইচ উইল হেল্প স্টুডেন্টস গেট অ্যালং ইন ক্লাস, এটা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের কোঅপারেশন বা সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করবে। অ্যান্ড কুড রিডিউস দ্য হিউজ নাম্বার অফ স্টুডেন্টস আউটব্রাস্ট টু, এখানে অনেক বেশি পরিমাণ শিক্ষার্থীদের মধ্যে একটা আউটব্রাস্ট হওয়ার সম্ভাবনা, যেটা মানে খুব তৈরি হওয়ার সম্ভাবনা, পড়তে পারছে না, মানে শিখতে পারছে না, এর মধ্যে মনে কষ্ট থাকবে, এটা মানে এই কষ্টটা লাঘব করবে যদি আমরা বড় ক্লাস কিন্তু বড় ক্লাস থাকা সত্ত্বেও যদি আমরা কিছু পেয়ার ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্ক করাতে পারি। এরপরে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি একটা ভালো একটা পয়েন্ট, গভর্নমেন্ট শুড এমপ্লয় মোর কোয়ালিফাইড টিচার্স অ্যারাউন্ড দ্য কান্ট্রি গিভিং এ হাই রাইজ ইন পে স্কেল, যে সরকারের উচিত হচ্ছে দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া, যেখানে অবশ্যই খুব ভালো শিক্ষকদের জন্য বেতন স্কেল থাকবে। রিক্রুটিং টিচার্স ইন লার্জ নাম্বার ক্যান হেল্প রিডিউসিং বিগ গ্যাপ বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার রেশিও, বেশি পরিমাণে যখন শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাহলে এই যে স্টুডেন্ট টিচার রেশিও যেটা অনুপাতটা, সেটা ছাত্র শিক্ষক অনুপাতটা, এই গ্যাপটা কমবে। দ্য গ্রেটেস্ট অ্যাডভান্টেজ অফ লো স্টুডেন্ট টিচার রেশিও ইজ দ্যাট দ্য টিচার ক্যান প্রোভাইড মোর অ্যাটেনশন টু দ্য ইন্ডিভিজুয়াল লার্নিং নিডস অফ এভরি স্টুডেন্ট ইন ক্লাসরুম। এখানে হচ্ছে সবচেয়ে মানে গ্রেটেস্ট অ্যাডভান্টেজ, সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যেটা যদি এখানে মানে মেনটেন করা হয়, সেই অনুপাতটা একটা যৌক্তিক ছাত্র শিক্ষক অনুপাতটা মেনটেন করা হয়, তাহলে সবাই অ্যাটেনশন দিতে পারবে, মনোযোগ দিয়ে পড়াতে পারবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে তার কি প্রয়োজন আছে এই প্রত্যেকটা পার্ট শেখার ক্ষেত্রে সেটা শিক্ষক তখন সাহায্য করতে পারবে। আফটার অল দ্য পেস অফ লার্নিং ক্যান নেভার বি দ্য সেম ফর অল চিলড্রেন, টিচার হু ইজ নট ওভার বার্ডেন উইথ টু মেনি স্টুডেন্টস ক্যান টেক দ্যাট ইন্টু অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাক্ট অন মোর ইফেক্টিভলি। তো এখানে যখন শিক্ষককে খুব ভালো পরিমাণে যথেষ্ট পরিমাণ শিক্ষক থাকবে এবং সেম ফর মানে যদি এই টিচার হুইচ ইজ নট ওভার বার্ডেন উইথ টু মেনি স্টুডেন্ট, যদি উনি একবারে ওভার বার্ডেন হয়ে যায় না, অবশ্যই একজন ক্লাসে যদি 80 জনের স্টুডেন্ট থাকে তো সেখানে একটা ওভার বার্ডেন মানে কি অতিরিক্ত বোঝা হিসেবে তখন শিক্ষকের জন্য ছাত্রগুলো যারা তার সামনে বসে আছে তাদের একটা বোঝা মনে হবে, কারণ তিনি তো এদেরকে ম্যানেজ করতে পারছেন না তাই, এবং ইফেক্টিভলি তাদেরকে কোনো কিছু দিতেও পারছেন না। তারপরে যে পয়েন্টটা আমরা বলবো এখানে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিডস টু কিপ আপ উইথ গ্রোথ ইন এডুকেশন। এখানে যে আরেকটা বড় পয়েন্ট হচ্ছে একটা ভৌত অবকাঠামোগত উন্নয়নটা নিশ্চিত করাটা খুব জরুরি। দ্য ভালনারেবল কন্ডিশন অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দ্য স্ক্যারসিটি অফ রিসোর্সেস ইন দিস স্কুলস আর দ্য প্রিন্সিপাল কজ। এখানে এই স্কুলগুলোতে কী সমস্যা, অবকাঠামোর একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থা, নাই কোনো রিসোর্স, সেটাও এক ধরনের মানে শিক্ষার ক্ষেত্রে একটা ব্যাঘাত করছে, স্টুডেন্টরা ক্লাস আসছে না, মনোযোগ দিচ্ছে না। স্টুডেন্ট ইনফ্রাস্ট্রাকচার স্কুল ইনফ্রাস্ট্রাকচার সার্ভস অ্যাজ দ্য ফাউন্ডেশন ফর কন্ডিসিভ লার্নিং এনভায়রনমেন্ট। আসলে স্কুলের যে অবকাঠামোটা সেটা একেবারে শিক্ষার ক্ষেত্রে একটা উপকারী একটা পরিবেশ তৈরি করে।
It encompasses various aspects including classroom, library, laboratories, playground, sanitation, facility, transportation, technology. এগুলো আসলে যখন স্কুলে খেলার মাঠ থাকবে, লাইব্রেরি থাকবে, ক্লাসরুম, ভালো ক্লাসরুম থাকবে, তারপর স্যানিটেশনের ব্যবস্থা থাকবে, যোগাযোগ ব্যবস্থা থাকবে, যাতায়াত ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা থাকবে, প্রযুক্তির ব্যবস্থা থাকবে, সব থাকলে স্টুডেন্টরা ক্লাসে মনোযোগ দিতে তারা খুবই আগ্রহ বোধ করবে। অ্যাড অ্যান এক্সাম্পল টু সাপোর্ট ইউর আইডিয়া। এখন আমরা যে কথাটা বললাম, এই কথাটা যে বলার জন্য আমাদের যে একটা প্রমাণ হিসেবে একটা সাপোর্টিং আইডিয়া দিতে হবে। সেটা কি? এ রিসেন্ট স্টাডি ফাউন্ড দ্যাট অন অ্যাভারেজ 6.68% of the students dropped out of primary school because of a broken infrastructure and teacher and huge student ratio. একটি সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে 6.68% শিক্ষার্থী যারা আছে তারা ড্রপ আউট হয়েছে প্রত্যেকে প্রাইমারি স্কুল থেকে। কেন? এই যে ব্রোকেন ইনফ্রাস্ট্রাকচার, ভালো অবকাঠামো নেই এবং মানে স্টুডেন্টদের যে রেশিও থাকার কথা, যে অনুপাত থাকার কথা, সেটা নিয়ে বেশি পরিমাণে আছে। তা সেই কারণে স্টুডেন্টরা পড়াশোনার প্রতি আগ্রহ নেই, স্কুল যাওয়া মানে এভাবে ড্রপ আউট হয়ে গেছে বা তারা স্কুল থেকে ঝরে পড়েছে। এখন দেখো যে তিনটা পার্ট আমরা এখানে আলোচনা করছি, তাই না? একটা পার্ট বলছি আমরা টপিক মানে বডি প্যারাগ্রাফ 2-তে একটা টপিক সেন্টেন্স লিখেছি, তারপর এখানে একটা আমরা কি করলাম, এটা লিখছি হচ্ছে যে আমাদের মানে টপিক সেন্টেন্সটাকে আমরা ডেভেলপ করেছি সেটা। তারপরে আমরা এখানে এটার পক্ষে একটা প্রমাণ বা একটা তথ্য প্রমাণ দিয়েছি কত পার্সেন্ট স্টুডেন্ট ড্রপ আউট হয়েছে সেটা। এখন এই তিনটা অংশকে বলছে ফাইনালি অ্যাট 3 পার্টস অ্যান্ড ইউ উইল গেট ইউর ফিনিশড সেকেন্ড মেইন বডি প্যারাগ্রাফ। তো আমরা পুরো তিনটা অংশ যে আগে কথা বললাম, আলোচনা করলাম, তিনটা অংশকে আমরা এক করে ফেলেছি এখানে। এটা মূলত এখন মানে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফটা শেষ হয়ে গেল। এখন আমাদেরকে কনক্লুশন লিখতে হবে, তাই না? কনক্লুশন লিখতে কী করতে হবে? তো ইউ মে স্টার্ট উইথ দ্য ফ্রেজ লাইক ইন কনক্লুশন। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন কনক্লুশন, এটা আমরা লিখলাম ইন কনক্লুশন উপসংহারে আমরা বলতে পারি দ্য মডার্ন এডুকেশন রিকোয়ার্স রিডিউসিং দ্য স্টুডেন্ট টিচার রেশিও অ্যান্ড বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার। তো আসলে ওই যে এখানে কোন কথাটা বলবো আমরা, এতক্ষণ আমরা যে কথাটা বলে আসছি মূলত হচ্ছে সামারাইজিং। কনক্লুশনটা হচ্ছে সামারাইজ করার। তো আমি আর এটা পড়ছি না, আমরা ঠিক যেই কথাগুলো বলছি ঠিক সেম কথাগুলো এখানে আবার আমাদের মানে বলতে হয়েছে সামারাইজ করে, অর্থাৎ সারাংশটা। তবে এখানে শেষে একটা কথা নিজের মানে একটা মতামত দেওয়া যাবে তোমার ইয়ের মধ্যে, কি বলে এটাকে, কনক্লুশনের মধ্যে আমরা সেটা এখানে দিচ্ছি। দেখো, উই নিড টু এনশিওর দ্য 1.20 টিচার স্টুডেন্ট রেশিও ফর এ বেটার টিচিং অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। এতক্ষণ তো আমরা অনেক কথা বলেছি যে এখানে ছাত্র শিক্ষক অনুপাতটা ঠিক নেই। তো এখানে কেমন হওয়া উচিত? উন্নত বিশ্বের কথা যদি আমরা বলি তো সেখানে প্রত্যেকটা 20টা স্টুডেন্টের জন্য একজন শিক্ষক থাকে। তো এই কথাটাই আমরা আমাদের এখানে যুক্ত করলাম। আচ্ছা, তো এটাই আসলে আমাদের এই ক্লাসটা, অনেকটা বড় ক্লাস হয়ে গেল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। শেয়ার করলে অন্যরা উপকৃত হতে পারে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। তো সবাইকে অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।